দর্শক, এমএলএম জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসানুজ্জামান সাকি। আপনারা যারা এই অনুষ্ঠান দেখেন ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশে মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতি এবং এমএলএম নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে সেই সব বিষয়ে আমরা খোলাসা করার চেষ্টা করছি এই অনুষ্ঠানে। বাংলাদেশে এই পদ্ধতি বেশি দিনের নয়, মাত্র এক যুগের। এর মধ্যে এক যুগের মাথায় এসে এই মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতি নিয়ে দেখা দিয়েছে নানা বিতর্ক, প্রশ্ন উঠেছে গণমাধ্যমে। এইসব বিষয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে দেশ জুড়ে। স্বাভাবিকভাবে এই বাংলাদেশে মাত্র 20 থেকে 25টি প্রতিষ্ঠান এই মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতি নিয়ে কাজ করে, তার মধ্যে সক্রিয় আছে 10 থেকে 15টি। স্বাভাবিকভাবে বাংলাদেশে মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতির সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ডেস্টিনি গ্রুপ, এবং স্বাভাবিকভাবে এমএলএম এর পাশাপাশি প্রশ্নের তীর অভিযোগের তীর এই ডেস্টিনি গ্রুপের দিকে। আমরা এই সব বিষয় নিয়ে এখানে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। আপনাকে এমএলএম জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমরা যেটা জানতে চাচ্ছি যে এখন সম্প্রতি সময়ে নানান ধরনের বিভিন্ন গণমাধ্যমে, টক শোতে কিংবা পত্রপত্রিকায় আমরা দেখছি যে এমএলএম ব্যবসা সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি এই বিষয়ে যারা কিছুটা জানেন বলে দাবি করেন এবং মার্কেটিং এর যারা বিশেষজ্ঞ বাংলাদেশে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, তারা বলছেন যে এই এমএলএম পদ্ধতিটি স্বীকৃত কোনো পদ্ধতি না, এবং বলা হচ্ছে যে মালয়েশিয়া, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক প্রতিষ্ঠান এমএলএম ব্যবসার সঙ্গে জড়িত এবং এমএলএম এর সবচেয়ে বড় বাজার এবং সবচেয়ে বেশি জনপ্রিয় এই পদ্ধতিটা যে দেশে মালয়েশিয়া, সেখানে এটি বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়টি সম্পর্কে আপনি কতটুকু জানেন? কথাটি সত্যি না। কথাটি হচ্ছে মালয়েশিয়াতে মাল্টি লেভেল মার্কেটিং শুরু হয়েছে অনেক আগে, তবে সরকার এটা নীতিমালা বানিয়ে দিয়েছে 1993 সালে, যেটাকে বলা হয় ডাইরেক্ট সেলস অ্যাক্ট 1993। এইটা আপনার সচরাচর আপনি যখন ওয়েবসাইটে যাবেন, গুগলে গিয়ে আপনি টাইপ করলে পেয়ে যাবেন ডাইরেক্ট সেলস অ্যাক্ট 1993 মালয়েশিয়া লিখলেই হবে। এরপরে তারা যথারীতি একটি মিনিস্ট্রি সেট আপ করেছে। দেখেন, আমরা কিন্তু চিন্তা করছি এখানে অধিদপ্তর, পরিদপ্তর, মালয়েশিয়াতে কিন্তু মিনিস্ট্রি। আমি মনে করি যেহেতু বাংলাদেশে প্রচুর লোক আপনার এখানে ইনভলভ হয়েছে এবং হচ্ছে, আমার রিসেন্টলি একটা চিন্তা খোরাক জুগিয়েছে যে এটাকে মিনিস্ট্রি করে দিলেও খারাপ হবে না, কিন্তু সেই পর্যায়ে আমরা এখনো গিয়েছি কিনা সেটা বিশেষজ্ঞরা বলবে। মালয়েশিয়াতে যে ডাইরেক্ট সেলস এর যে মিনিস্ট্রি আছে, ওই মিনিস্ট্রির নাম হচ্ছে মিনিস্ট্রি অফ ডোমেস্টিক অ্যাফেয়ার্স, অথবা তারা সংক্ষেপে বলে ডোমেস্টিক মিনিস্ট্রি। ডোমেস্টিক মিনিস্ট্রি কাজ হচ্ছে আপনার লাইসেন্স দেয়া। যেমন আমি মাত্র কিছুদিন আগে মালয়েশিয়া গিয়ে আমি সেখানে ইচ্ছা প্রকাশ করেছিলাম যে আমরা বাংলাদেশ থেকে ডেস্টিনি বিভাগের লিমিটেডের ফ্র্যাঞ্চাইজ ওপেন করতে চাই মালয়েশিয়াতে। সেখানে আমাকে লোকাল অ্যাডভোকেট জানিয়েছেন যে ঠিক সরাসরি ওইভাবে ফ্র্যাঞ্চাইজের অনুমোদন নাই, তবে তোমাকে স্থানীয়ভাবে করতে হবে, কোম্পানি রেজিস্ট্রি করতে হবে, এবং সেখানে স্থানীয় থাকতে হবে পরিচালক, এবং সেটা কমপক্ষে 50 ভাগ। আর 50 ভাগ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অনেক রকমের ফর্মালিটিজ আছে যেগুলো দিতে হয় না। কিন্তু এমনি একটা কোম্পানি রেজিস্ট্রি করতে ওই বেশি টাকা 100 থেকে 200 টাকা লাগে। 100 থেকে 200 টাকা আপনার নাম বের করে তারপর যথারীতি করা যায়, এমএলএম লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা যায়। এই কাজটি করার জন্য আমি গত মাসে গিয়েছিলাম। গিয়ে সেখানে আমি একজন কোম্পানি সেক্রেটারি থেকে দিয়ে স্থানীয় আমার পরিচিত 2-3 জন মালয়েশিয়ান নাগরিক, তাদের সাথে কথা বলার পরে তাদের মাধ্যমেই আমি ডেস্টিনি নামক 3টি কোম্পানির জন্য রেজিস্ট্রেশন দিয়েছি। একটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড, আর একটা ডেস্টিনি ওয়ার্ল্ড ওয়াইড, আর একটা হচ্ছে আপনার ডেস্টিনি ন্যাচারাল হেলথ। কেন 3টা? সব দেশে কিন্তু কমপক্ষে 3টা নাম আপনাকে দিতে হবে, কারণ এমন যদি হয় যে নাম ম্যাচ করে গেছে তারা রিজেক্ট করবে। তো 3টি সম্ভাব্য নাম দিয়ে একটা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে গিয়ে আমি জানতে পারলাম যে এমএলএম লাইসেন্স পাওয়ার জন্য মিনিস্ট্রি তৈরি করা আছে, এবং সেই মিনিস্ট্রিতে একজন প্রতিমন্ত্রী দায়িত্বে আছে, তাই না? তখন জানতে পারলাম যে সেখানে এটা ব্যাপকভাবে আছে। আরো একটা তথ্য আমার জানা হয়েছে, সেখান থেকে 800+ আছে আপনার রেজিস্টার্ড এমএলএম কোম্পানি যাদেরকে সরকার অনুমোদন দিয়েছে, বাট নন রেজিস্টার্ড 1000-এর উপর আছে। ওদেরকে সরকার কেন অনুমোদন দেয়নি? কারণ তাদের ব্যবসার অবকাঠামো, আপনি মালয়েশিয়ার কথা বলছি, তাদের ব্যবসার অবকাঠামো
দেখতে ব্যবসার মতো হলেও বাট ইনসাইডে তারা গেম খেলছে, মানি গেম খেলছে। তারা মেম্বারশিপ নিচ্ছে, তারা এই করছে, টাকার বিনিময়ে টাকা দিচ্ছে। হাজার খানিকের মতো অস্তিত্ব আছে যেগুলোকে সরকার অনুমোদন দেয়নি, বাট তারা চুপি সারে কোনো এক জায়গায় ইন্টারনেটের মাধ্যমে কোনোভাবে খেলতেছে। যেমন আপনি দেখবেন ইদানিংকাল বাংলাদেশের বেশ কিছু ইয়াং জেনারেশন ইন্টারনেটে কি একটা হিট স্ট্রোকের গেম খেলতেছে। দিজ আর অল স্ক্যাম। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 800+ কিন্তু গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড এবং এটার গেজেট আছে, আপনাকে পাওয়া যায় লিস্ট বাজারে। তো আমার মনে হয় যিনি এই মন্তব্য করেছেন ওনার উচিত ওনার অবস্থান থেকে আরো দায়িত্ব নিয়ে নিজে গবেষণা করে তথ্য দিয়ে এই ধরনের কথা গণমাধ্যমে বলা। আপনি যখন বলছেন যে গেম হচ্ছে, সেটি মালয়েশিয়ার মতো দেশে সারা বিশ্বেই হচ্ছে, তো একই জিনিস তো বাংলাদেশে এখন অভিযোগ আসছে যে বাংলাদেশে যারা মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসা পরিচালনা করেন তাদের বিরুদ্ধে একই অভিযোগ, তারাও গেম খেলছে, তারা ডিস্ট্রিবিউটরদের নিয়ে, এবং স্বাভাবিকভাবে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসেবে ডেস্টিনি গ্রুপের দিকেও একই অভিযোগ। না, ডেস্টিনিতে প্রশ্ন উঠে না, তাছাড়া সবাই না, আমি বিশ্বাস করি না। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, এই জিনিসের জন্য কোনো বড় বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। কিভাবে আপনি বুঝবেন একটি প্রতিষ্ঠান মাল্টি লেভেলের নামে গেম খেলছে না ব্যবসা করছে? এটা বোঝা খুব সহজ। আপনি একটু সহজভাবে বলেন যে এই যে স্ক্যাম কিংবা স্কিম, পিরামিড, আমরা MLM নানান ধরনের পদ্ধতির কথা আমরা জানি, বলা হচ্ছে যে ডাইরেক্ট সেলিং বিভিন্ন দেশে দেশে চালু আছে, কিন্তু ম্যান টু ম্যান যে ব্যবসা, ম্যান টু ম্যান যে মানে ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে যে ডিস্ট্রিবিউটর তৈরি করা, সেটি হচ্ছে অবৈধ। না, এটা সত্যি না। এটা প্রথম থেকে লেজিটিমেট, এটা আছে। বাট ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, ইট ইজ ভেরি, মানে আমি বললাম না, স্ক্যামের সাথে মাল্টি লেভেল মার্কেটিং এর পার্থক্য সুতা পরিমাণ একেবারে কাছাকাছি। মানে ধরেন, আমি আপনাকে এইভাবে যদি বলতে পারি কোন একটা শব্দ দিয়ে, বা আমি আইড লাইক টু গিভ অ্যান এক্সাম্পল, মনে করেন কোন একটা জিনিস ব্যাখ্যা করতে গিয়ে মানুষকে খুব সচেতন হতে হবে। লেটস কনসিডার এ লিটল ম্যাচিউর টক। আমরা যখন বিয়ে করি, বিয়ে করার পরে আমার ওয়াইফের সাথে আমার যে সম্পর্কটা আছে এটা কিন্তু বৈধ, কিন্তু একই সম্পর্ক যদি বিয়ে না হয় অন্যভাবে তৈরি হয়, কার্যকারিতা কিন্তু অবৈধ, কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু সেম। কিন্তু শুধু একটা হচ্ছে রিকগনাইজ, একটা নন রিকগনাইজ। এই বিষয়টা আমি এক্সাম্পলটা এই জন্য দিতে বাধ্য হলাম, কারণ আমি একই এক্সাম্পল এই বইতেও পেয়েছি। আমার কিন্তু এক্সাম্পল তৈরি করা না, উনি আমাকে দেখাচ্ছেন যে একটা মানুষের যে বৈবাহিক সম্পর্ক, এটাকে যেমন সরকার একটা বৈধতা দেয়, এটা কিন্তু আবার দেখবেন পৃথিবীর সব দেশে, ইভেন যে দেশে ধর্মচর্চা খুব বেশি হয় সেখানে গিয়ে দেখবেন কিছু অবৈধ কাজ হচ্ছে। কারণ তো এই দেশটা খারাপ সব ব্যবসার মধ্যে। চল, আজকে আমাদের বাজারে যে কি ঘটতেছে, সৎভাবে ব্যবসা করছে অনেকে, রিয়েল এস্টেট বলেন, ট্রাভেল এজেন্সি বলেন, ম্যান পাওয়ার বলেন। ম্যান পাওয়ার তো বুড়ো আছে, ম্যান পাওয়ার ফ্রড হচ্ছে না, প্রতিনিয়ত ফ্রড হচ্ছে, আমেরিকা পাঠাচ্ছে, সৌদি আরব পাঠাচ্ছে। তার অর্থ এই না যে ম্যান পাওয়ার ব্যবসা অবৈধ। আমি তো বলতে পারি যে ম্যান পাওয়ারে হিউজ পরিমাণ রিমিটেন্স আসে বিদেশ থেকে, কিন্তু তারপরেও কিন্তু এখানে মানুষ প্রতারিত হচ্ছে। এই প্রতারণার জন্য সরকার আইন বুড়ো করলে যথেষ্ট নয়, অ্যাপ্লিকেশন ইজ ইম্পর্টেন্ট। আমি এই কথাটাই এখন বলতে চাইছিলাম। যিনি ভোক্তা, যিনি এই কাজটাতে ইনভলভ হচ্ছেন পয়সা দিয়ে, দায়িত্বটা কিন্তু ওনাকে নিতে হবে, তারপরে কোম্পানিকে নিতে হবে, তারপরে সরকারকে নিতে হবে। সরকারকে রাখতে হবে অনেক পরে, কারণ সরকার আপনার আইন করে দেবে, আইন করার পরে সরকার পাহারা দিবে না কাউকে, শুধু আইন কেউ ভঙ্গ করলে তাকে ধরবে। আর আমরা কেন আশা করছি যে সরকার পাহারা দিবে একজন কিভাবে ট্রানজাকশন করছে? ট্রানজাকশনের মোডটা বুঝতে হবে ভোক্তাকে। সেটা এইভাবে আমি ভোক্তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যখন কোনো MLM কোম্পানি থেকে প্রস্তাবনা পান, প্লিজ মেক শিওর যদি প্রস্তাবনাটা হয় জাস্ট টাকার বিনিময়ে টাকা, আপনি আমার কাছে টাকা রাখেন, তখন আগে জিজ্ঞাসা করবেন যে আপনার এই আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স আছে কিনা, আপনার ব্যাংকিং করার লাইসেন্স আছে কিনা। কেউ যদি বলে এটা ইন্স্যুরেন্স, তাহলে আপনার ইন্স্যুরেন্সের লাইসেন্স আছে কিনা। আর যদি বলে না আমি পণ্যভিত্তিক, ঠিক আছে, পণ্যভিত্তিক হলে টাকা দেওয়া যাবে না, মানে টাকার লেনদেন করা যাবে না। টাকার বিপরীতে সমমানের যে কোনো একটা কিছু থাকতে হবে, সম্পত্তি হতে হবে, প্রোডাক্ট হতে হবে, স্থাবর হোক আর অস্থাবর হোক, বাট দ্যাট হ্যাজ টু বি সামথিং অ্যাসেট অর ভ্যালু। আপনি যখন পণ্যের কথা বলছেন কিংবা সম্পদের কথা বলছেন, তখন কিন্তু এই অভিযোগও আছে যে আপনাদের অনেক পণ্য নেই যেটি আপনি ডাইরেক্ট সেলিং করছেন, বিক্রি করছেন। না, এটা সম্ভব না। এটা হতে পারে যে ধরেন আমার পণ্য আছে 100,000, বাট কোন একটা কারণে হঠাৎ করে আজকে 120,000 বিক্রি হয়ে গেছে,
সেই ক্ষেত্রে সম্ভাবনা এইভাবে থাকে। আমাদের কম্পিউটার সিস্টেম কিন্তু এভাবে করা, ধরুন আমার কাছে 100,000 আছে, আমার কিন্তু 100,000 এর চাইতে 5% কম লোড দেওয়া হয়। বাট যখন ভোক্তা বলে যে আমার 3 মাস পরে এই প্রোডাক্টটা ডেলিভারি দরকার, সেই ক্ষেত্রে আমাদের আরেকটা সিস্টেম আছে, লেখা থাকে পাইপলাইন। ইফ ইউ আর উইলিং টু অর্ডার অন পাইপলাইন, যে আপনি জানলেন যে হ্যাঁ আমি 3 মাস পরে ডেলিভারি দেবো, আমি পাইপলাইনে আগে থাকতে চাই, সেই অপশনটা আমাদের অনেক পরে আমরা তৈরি করেছি। যখন দেখলাম যে অনেকে বলে যে আপনি কি মালটার অর্ডার দিয়েছেন, হ্যাঁ এনসি খোলা হয়েছে, মালটা কি শিপ আউট হচ্ছে, প্রসেস হচ্ছে, কারণ যে কোনো মাল আপনার তৈরি হয়ে আসতে সাধারণত যেগুলো ইম্পোর্ট করা হয় 60 থেকে 65 দিন লাগে। আমরা এনসি খুলি নাই, মালের অর্ডার দেয় দেওয়া হয়নি, এমন মাল কিন্তু বিক্রি করার অধিকার আমাদের নেই। আচ্ছা, কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু পণ্য কিন্তু আছে, ওইভাবে বিক্রি হয়, এটা ভুল তথ্য। জি, পণ্যের বিষয় যেহেতু আসলেই আরো একটি অভিযোগ আছে, সেটি হচ্ছে যে আপনারা নিম্নমানের পণ্য বিক্রি করেন। কোনোদিনই সম্ভব না। আপনাদের পণ্য সম্পর্কে একটু ধারণা আমরা নিব, এবং এইসব পণ্য সম্পর্কে আপনারা যেসব ডিস্ট্রিবিউটরের কাছে এগুলো বিতরণ করেন, তাদের কোনো এই বিষয়ে তাদের কি ধরনের আপনারা ফিডব্যাক পান, এই বিষয়গুলো আমরা জানবো তবে বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন এমএলএম জিজ্ঞাসা অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। সকালবেলা 6 বিকেলবেলা 9, বন্ধু আমরা এক্সকিউজ মি, একটু থামবেন। এত আয়োজন করে এসব জটিল কথা বলার কোনো মানেই হয় না। সিম্পল জিনিস সহজ করে বলি, যেমন এয়ারটেল প্রিপেইড এর নতুন প্যাকেজ সবাই, কোনো অপারেটরের সবাইকে এখন বন্ধু বানিয়ে নেওয়া যায়, জানো সেটা? আর সবার সাথে কল রেট মাত্র 65 পয়সা। সিম্পল, পছন্দের অপারেটরের সবাই বন্ধু, সবাই সবার সাথে 65 পয়সা কল রেট। বিশ্বাস না হলে 1 to 1 টু কল করেই দেখো। জানতে যা কিরে কি হয়েছে ভাইজান, ব্যবসায় বন্ধ করে দেবো, ভাড়া গেলে শুধু চেয়ার ভাঙে, হুদার লস আর লস ভাই। ভাঙে কেমতে ভাঙে? ল আমার লাগে, ল আয় আয়। এত অল্প জায়গায় তুই চেয়ার, এটা কি চেয়ার ভাই? আরে ভেল ডেকোরেটর চেয়ার। এটা তো ভাই বহুত মজবুত। হ্যাঁ লাগে তো ভাঙে না, কি বুঝলা? সিক্স পাঞ্চ ও ব্যাক পাঞ্চ পদ্ধতিতে পরীক্ষিত আরএফএল ডেকোরেটর চেয়ার, তাই এই চেয়ার শক্ত ও মজবুত। তোমার ব্যবসার কি অবস্থা? পুরো মাথা নষ্ট। আরএফএল ডেকোরেটর চেয়ার ঝামেলা কমায়, ব্যবসা বাড়ায়। আমার নাম জামিলা আক্তার, গার্মেন্টসে কাজ করি। আমার দুঃখ, এত কষ্টের আর গ্রামের সময় মতো বাপ মার হাতে পৌঁছাইতে পারতাম না। বেতন পাইলে মকবুল ভাই এসে হাজির। জামিলা, ওই যে আইছে, তার হাতে টাকা দিলে 2 দিনের মধ্যে গ্রামে বাপ মার হাতে টাকা পৌঁছায় দিবে। এই জন্য মাসের পর মাস তার কমিশন দিয়ে গেছি। কখনো সে কথা রাখেন না, রাখতেন 7-8 দিন পর বাপের হাতে টাকা দিবে। মাসের পর মাস আমরা ঠকাইতেন, বুড়া বাপ তারে বুঝাই গেছে। ঠিক আছে, কথা দিতেছি, আজ টাকা দিলে কাজ পৌঁছানোর ব্যবস্থা করব। না, কাল নাই, আজ মানে আজ, দিন বদলায় গেছে। মোবাইল ব্যাংকে অ্যাকাউন্ট করছি, গ্রামে বাপও করছে, এখন বেতন পাই মোবাইল ফোনে, বাপ মারে টাকা পাঠাবো, পায়া দেবো তখন তখন, কোনো কিন্তু নাই। হ্যালো, বাকি দিন শেষ, টাকার দিন খতম। হ্যাঁ বাবা, আজকে ছুটির দিন তো, বাকি সিনেমা দেখতে যাবো। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আপনার বিশ্বস্ত সহযোগী। সকালবেলা 6 বিকেলবেলা 9, বন্ধু আমরা এক্সকিউজ মি, একটু থামবেন। এত আয়োজন করে এসব জটিল কথা বলার কোনো মানেই হয় না। সিম্পল জিনিস সহজ করে বলি, যেমন এয়ারটেল প্রিপেইড এর নতুন প্যাকেজ সবাই, কোনো অপারেটরের সবাইকে এখন বন্ধু বানিয়ে নেওয়া যায়, জানো সেটা? আর সবার সাথে কল রেট মাত্র 65 পয়সা। সিম্পল, পছন্দের অপারেটরের সবাই বন্ধু, সবাই এফএনএ, সবার সাথে 65 পয়সা কল রেট। বিশ্বাস না হলে 1 to 1 টু কল করেই দেখো।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন এমএলএম জিজ্ঞাসা অনুষ্ঠান। মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতি নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে, যে অভিযোগ আসছে, এইসব বিষয় নিয়ে আমরা এখানে খোলাসা করার চেষ্টা করছি। আর আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুফিদুল আহমেদ। জি, আমরা বলছিলাম যে পণ্যের গুণাগুণ নিয়ে একটি অভিযোগ এসেছে যে এখানে নিম্নমানের পণ্য বিক্রি করা হচ্ছে। প্রথমে বলি, কথাটা সত্যি নয় এখনকার অবস্থানে, তবে কেন কথাটা এসেছে সেটা আমার মনে হয় আমি অনুমান করতে পারছি। আমরা যখন প্রথম দিকে শুরু করি তখন আমাদের পণ্যের সরবরাহকারী ছিল স্থানীয়ভাবে কিছু প্রতিষ্ঠান, এবং সেখানে আপনার যে 4-5টি প্রোডাক্ট নিয়ে শুরু করি, তখন যদিও আমাদের কাস্টমারকে এই গ্যারান্টি দেওয়া ছিল যে পণ্যের রিপ্লেসমেন্ট দেওয়া হবে, তখন বেশ কিছু শিপমেন্টের মধ্যে ডিফেক্ট পাওয়া গিয়েছে। তারপরে আমরা সেই পণ্য যথারীতি কাস্টমারকে ফেরত নিয়ে আবার তাদেরকে কম্পেনসেশন করতে হয়েছে। যেমন আমি আপনাকে বললাম যে একসময় আমরা জুতো শু বিক্রি করেছি, কাপড় চোপড় বিক্রি করেছি এই সিস্টেমে, বাট পরবর্তীকালে যে বললাম আমরা যখন অ্যানালাইসিস করলাম যে ডাইরেক্ট সেলিং আসলে কি ধরনের পণ্য যাবে, তখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা এমন একটি পণ্য বাজারে যাব যেটা গতানুগতিক, আমাদের কারোর সাথে প্রতিযোগিতা করা লাগবে না, আমরা ইউনিক এবং এসেনশিয়াল মার্কেট তৈরি করব। এবং আমাদের এই পণ্যের পরিবর্তন হয়ে গেছে আজ থেকে 7 বছর আগে। গত 7 বছরে কেউ বলতে পারবে না যে এমন কোনো পণ্য আমরা বাজারজাত করি যেটার মান খারাপ আর যেটা প্রয়োজন নেই। এই কথা একদম সত্যি না, বরং এই প্রোডাক্টগুলো এতটাই স্ট্যান্ডার্ড, যেমন আমি দাবি করে বলবো বাংলাদেশে বাজারে বহু পণ্য স্থানীয়ভাবে তৈরি হয়ে বাজারজাত হচ্ছে, বিএসটি এর কোনো অনুমোদনই নেই, 1টি-2টি নয়। আমি একবার বিএসটি তে গিয়েছিলাম দেখা করতে আমাদের কিছু পণ্য নিবন্ধিত করার জন্য। ডিজি ভদ্রলোক নিজেই স্বীকার করলেন উনি 3400 কোম্পানির বিরুদ্ধে মামলা করে বসে আছেন, 3400 কোম্পানির বিরুদ্ধে। জিজ্ঞেস করলাম কেন? বললো অনেকে আছে বিএসটি এর না দিয়ে বিক্রি করছে, আর এমন কিছু বাঘা বাঘা কোম্পানি আছে যাদেরকে সবাই চিনে, যারা বিএসটি এর অনুমোদন না নিয়ে বিএসটি এর অনুমোদন আছে এই কথাটা লাগিয়ে বিক্রি করছে। তো আমি বললাম মামলা করেননি? বলে হ্যাঁ মামলা করেছি, চলতেছে, কোর্টে ধ্যান দরবার। ক্যান ইউ বিলিভ যে তারা স্টিকার লাগাচ্ছে কিন্তু কোনো অনুমতি নেই। বরং বাংলাদেশে যখন এই ধরনের প্র্যাকটিস হচ্ছে তখন আমরা আরো সচেতন হওয়ার চেষ্টা করলাম, কারণ আমাদের সাথে যারা ব্যবসা করে এরা শুধু আমাদের গ্রাহক নয়, এরা আমাদের ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন। আমরা কিন্তু নিজেদের মধ্যে পণ্যগুলো বিতরণ করি। তখন আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আরো যেমন ISO 9001, ISO 22000, GMP, গুড ম্যানুফ্যাকচারিং প্ল্যান, আপনার হালাল, এরকম বিভিন্ন রকমের সার্টিফিকেশন করা আছে আমাদের অনেক প্রোডাক্টের মধ্যে। ইউ ক্যান টেক এনি প্রোডাক্ট, গো টু আওয়ার শপিং মল, গিয়ে একটা শপিং মলের প্রোডাক্ট হাতে নিয়ে দেখেন। যারা এই গল্পগুলো করছে এবার তারা আমাদের সাথে যোগাযোগ নেয় গত 7, 8, 9 বছর। শুরুর দিকে আমাদের সাথে দেখা ছিল, অথবা হয়তো তারা বায়াসড। ভোক্তারা কিভাবে জানবে যে বাজারে আমাদের তো অনেক আউটলেট আছে, আমাদের আউটলেট নাম হচ্ছে RDC। RDC মানে হচ্ছে রিজিওনাল ডিস্ট্রিবিউশন সেন্টার। আপনি যদি শুধু মৌচাকের গোড়ায় যান সেখানে আপনি অন্তত 20টি RDC পাবেন। আচ্ছা, ওই এলাকার মধ্যে দোকানের মতো বসে গেছে, একদম দোকান। আপনি যেরকম দোকান দেখেন, ডিপার্টমেন্টের দোকান, ঢুকে দেখবেন সব ডেস্টিনি প্রোডাক্ট, আপনি হাতে হাতে তুলে দেখেন। কোনোদিন সম্ভব না। একটা কথা হলো যে আপনার নিম্নমানের পণ্য প্রোডাক্ট বা উৎপাদন করা একেবারে একটা অসম্ভব ঘটনা, কারণ আমাদের ফ্যাক্টরি গুলো যেগুলোতে আমরা পণ্য তৈরি করি তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে টুল ম্যানুফ্যাকচারিং, মানে তার ইন্ডাস্ট্রি বাট আমাদের ব্র্যান্ডে তারা করে দিতে হবে, তাদের লাইসেন্স চলে যাবে তারা যদি ওই ধরনের পণ্য উৎপাদন করে। যেমন চায়না বলেন, মালয়েশিয়া বলেন, সুইজারল্যান্ড বলেন, ইন্ডিয়া বলেন, থাইল্যান্ড বলেন, দিস কান্ট্রিজ আর ওয়েল শেপড, তারা খুব বেশি সতর্ক। বরং আমরা যেটা করেছি তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে যে 2012 সালের পরে আমরা আপনাদের থেকে ফিনিশ প্রোডাক্ট ইম্পোর্ট করতে আগ্রহী নেই। আচ্ছা, কারণ আমাদেরকে এই প্রোডাক্ট বাংলাদেশে উৎপাদনের ব্যবস্থা করে দেন। এখন সেই প্রক্রিয়া চলছে। অ্যাকচুয়ালি এই বছরটা আমাদের খুব বেশি ব্যস্ত থাকার কথা, কারণ আমরা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল সেটআপে যাচ্ছি এই বছর, যেটার আপনার উৎপাদন শুরু হবে আগামী বছর। 13 সাল থেকে যতগুলো পণ্য দেখেন তার 95% পণ্য 95% পণ্য বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের কথা বলছি, কারণ লোকাল তো আছেই আমাদের। এগুলা স্থানীয়ভাবে উৎপাদন হবে না শুধু, অলরেডি আমাদের ডিসিশন হচ্ছে আমরা উৎপাদন করব অনেক বেশি,
করে এক্সেসটা আমরা বিদেশে এক্সপোর্ট করবো। বিদেশ বলতে আমি বুঝাচ্ছি 12টা কান্ট্রির সাথে আমার একটা কথাবার্তা হয়েছে, এই 12টা কান্ট্রিতে আমরা এই পণ্যগুলোকে এক্সপোর্ট করি। তাহলে কি দাঁড়াচ্ছে, এইসব আমরা যে পুরো বাজার করছি একই পণ্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই পণ্যগুলো যদি অপ্রচলিত, অপ্রয়োজনীয় এবং খারাপ পণ্য হয়, তাহলে ওই 12টি কান্ট্রি এই পণ্যগুলি নেয়ার ব্যাপারে সম্মতি কেন দিল? এই দেশগুলোতে আপনি পণ্য কিভাবে পাঠাবেন? এটা কি এমএলএম পদ্ধতিতে হবে নাকি আমরা এটাকে পাঠাচ্ছি সরাসরি এক্সপোর্ট, আচ্ছা, কিন্তু ওরা ওখানে এমএলএম পদ্ধতি এবং রেগুলার পদ্ধতিতে বিক্রি করবেন। আচ্ছা, যেমন আমেরিকাতে যিনি নিচ্ছেন উনি এমএলএম এখন বিক্রি করবেন না, উনি একটা স্টোর নিয়ে বসে আছেন, আচ্ছা, ওয়ার হাউস। আমেরিকা, কানাডা, ইউকে, দুবাই, সৌদি আরব, তারপর আপনার হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর। ওখানে ব্র্যান্ডিং কি হবে? ইন্দোনেশিয়া একই ডেস্টিনি আমার ব্র্যান্ডে, আমি যে ব্র্যান্ডে উৎপাদন করে তাদেরকে দেবো, তারা এক্স্যাক্টলি এই ব্র্যান্ডে, কারণ তারা কোনো ঝুঁকি নিতে রাজি না। আচ্ছা, তাদের কথা হচ্ছে যেহেতু এই পণ্যগুলি বাংলাদেশে দীর্ঘ 7-8 বছর বিপণন হয়ে আসছে আচ্ছা, এবং আমরা এটার মোটামুটি রেজাল্ট পেয়ে গেছি, আমরা এগুলো এই ব্র্যান্ডেই আমরা বাজারজাত করতে চাই। কিছু কিছু দেশ সিদ্ধান্ত নিয়েছে তারা ডাইরেক্ট সেলিং, কিছু দেশ যেমন ইন্দোনেশিয়া মাল্টি লেভেল মার্কেটিং সেল করবে, আমেরিকা সরাসরি দোকানে বসে বিক্রি করবে, ইংল্যান্ড এখনো তারা চিন্তা করতেছে তারা কিভাবে বিক্রি করবে। আমার কথা হচ্ছে এই পণ্যগুলো যদি প্রয়োজনীয়তা না থাকে, আই গট দি এক্সপোর্ট অফার ইজ অল পার্সোনাল জেলাসি, ইগনোরেন্সি, অজ্ঞতা, প্রতিহিংসা, দেশের উন্নয়নে বাধা দেয়া। এটা যে দেখবেন কিছু লোক আছে সে কিছু করে না, এরা অনেক ভালো, কারণ তারা কিছু করতেছে না, কিন্তু তাদের চেয়ে খারাপ হচ্ছে যারা কিছু করছে না এবং আরেকজনকে করতেও দেবে না, এরা মোর ডেঞ্জারাস। কারণ যে করছে না সে শুধু নিজেকে ধ্বংস করছে, আর যে করতে দিচ্ছে না সে নিজেকে এবং পুরো দেশটাকে কিন্তু ধ্বংস করছে। এখন আমি মনে করি যারা দেশটাকে ধ্বংস করা পায়তারা করছে তাদের ব্যাপারে গণমাধ্যম, সরকার, সচেতন মহল, সুধী সমাজ সবাই সচেতন হওয়া উচিত, এরপরে প্রোপাগান্ডা বন্ধ করা উচিত। তাহলে কি আপনি কি বলতে চাচ্ছেন যে সরকার যেসব উদ্যোগ নিচ্ছে, যেসব প্রশ্ন, যেসব অভিযোগ বিষয়ে তদন্ত করছে, এইগুলো ঠিক হচ্ছে না? সরকার কিন্তু বিভিন্ন মহল থেকে অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখার জন্য কিন্তু অনেকগুলো কমিটি করছে। সরকার কিন্তু পুরোপুরি বিশ্বাস করছে না, তারা জিনিসটা বুঝতে চায়। কারণ আমার ক্লেম হচ্ছে আমি সঠিক, আরেকজন বলতেছে উনি রং, তো সরকার তো এখানে আরবিট্রেশনে যেতে হবে। সরকার আরবিট্রেশনে যাচ্ছে, কতগুলো দায়িত্বশীল অফিসার দিয়ে কমিশন গঠন করছে, এই করছে, সে করছে। এই কমিশন কিন্তু ওই কমিশন নয়, আমরা বারবার বলছি এই কমিশন হচ্ছে তদন্ত কমিশন, হতে আমরা ইনভেস্টিগেশন করি। কিন্তু এর মধ্যেই তো আমরা যতটুকু জানি যে আপনাদের পরিচালক, ডিস্ট্রিবিউটর পরিচালকদের ব্যাংক অ্যাকাউন্ট তো বন্ধ, এইটা আপনার জাস্ট একটা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো সব আনুমানিক কিছু তথ্যের ভিত্তিতে, আনুমানিক কিছু তথ্যের ভিত্তিতে। আবার বলছি, দেখবেন প্রমাণ হবে যে কথাগুলো সত্যি না, এগুলো প্রমাণ হবে আগামী অতি অল্প দিনের মধ্যে বোঝা যাবে যে আসলে এই উত্থাপিত অভিযোগগুলো সত্যি না। এখন কথা হচ্ছে আপনাকে কিন্তু যে কোনো সময় 54 লতে পুলিশ 24 থেকে 8 জনের জন্য ধরে নিয়ে যেতে পারে। এর অর্থ এই নয় আপনি অপরাধী, আপনার উপরে সন্দেহ আসছে। এইটা কিন্তু আইনে যেমন একটা ফ্লেক্সিবিলিটি আছে এবং তার কিন্তু কোর্টে যাওয়ার দরকার নেই, জাজমেন্টের দরকার নেই। একজন থানার ওসি যদি মনে করেন যে এই লোকটি দেশের জন্য ক্ষতিকারক, উনি সর্বোচ্চ 2 দিনের জন্য ওনাকে আটকে রাখেন। আপনার এই কথাগুলো কি আপাতত আপনার যে হাজার হাজার কর্মী আছে আপনার ডিস্ট্রিবিউটর এবং লাখ লাখ ডিস্ট্রিবিউটর আছে তাদের কাছে আপনার এই কথাটাই কি আশার বাণী আপাতত? না, আমি বলবো আমাদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু অপরাধ বোধ নাই, অপরাধ নাই, ক্রাইম নাই, আমরা কোনো অফেন্স করে দেয়। এখন দেখেন কাজ করতে গেলে কিন্তু একটু ভুল হবে, সেই ভুল কিন্তু ইয়ের মধ্যে পড়ে না, এই আপনার জরিমানা হতে পারে একটা, এই ধরনের শাস্তি নয়। আপনি দেখেন আমি গতকালে বলেছি, যদি একটা জিনিস কিন্তু পরিষ্কার করা হয়নি গণমাধ্যমে, সেটা হচ্ছে কি ধরনের কর ফাঁকি পাওয়া গেছে। সেটা হচ্ছে ভ্যাট কার কাছে, ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের গাছের উপরে। আমি এটা একদম স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিয়েছি যে এনবিআর এর কমপ্লেন হচ্ছে যে আপনারা ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের সেলের সময় ভ্যাট দেননি, একটি। আচ্ছা, সেখানে তারা বিভিন্ন রকম ফিগার বলছে, কেউ বলছে 140 কোটি, কেউ বলে না 33 কোটি, কেউ আবার বলে 15 কোটি, সব মুখে। এই সমস্যাটা কেন হচ্ছে জানেন? কারণ ওনারা কোনো লিখিত অভিযোগ দিতে রাজি নন, মুখে বলছে। আমরা বললাম আমাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগটা কি একটু লিখিত পাঠান। তো লিখিত না দিয়ে বন্ধ করে দিলে? আমি জানি না, এটা দেশের আইন এই কথা বলবে। এখন লিখিত না দিয়ে মৌখিক ভাবে জানানো হচ্ছে। এখন মৌখিক কথা কিন্তু চেঞ্জ হয়ে যায়, 3 বার তো চেঞ্জ হলোই। 140 কোটি,
তারপরে 33 কোটি, তারপরে 15 কোটি। আমার কথা হচ্ছে একটা লিখিত আসলে ভালো। লিখিত আসলে আমাদের কি করতে হবে, আমরা আমাদের আইনজীবীদেরকে ডাকবো, আমরা আমাদের কোম্পানি যারা ট্যাক্স রিটার্ন করেছে সেই প্রতিষ্ঠানকে আমরা শোকজ করবো যে আপনি বলছেন আমাদের ট্যাক্স নেওয়ার, এনবিআর বলছে তো আমি জানাচ্ছি, আমি তো তাহলে ওই ট্যাক্স রিটার্ন কোম্পানিকে শোকজ করতে পারি লিখিত দিলে, অনেকগুলো স্টেপে যেতে পারি। আমাদের হাতে একদম সময় নেই, এই বিষয়ে হয়তো আরো পরবর্তী সময়ে আরো আলোচনা করার সুযোগ পাবো। এর মধ্যে যে হাজার হাজার এমপ্লয়ি আছে আপনার প্রতিষ্ঠানে এবং লাখ লাখ যে ডিস্ট্রিবিউটররা আছে, তারা তো একটা উদ্বিগ্ন অবস্থায় আছে যে পরিচালকদের অ্যাকাউন্ট, ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ, কোম্পানির অ্যাকাউন্ট বন্ধ। আমি মনে করি তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ থাকা উচিত না। সরকার, আমি বিশ্বাস করি, কারণ আমি ওই দিনই আমাদের একজন আইনজীবীর মাধ্যমে এনবিআর কে আমরা অ্যাপ্রোচ করেছি। তো আমি বিশ্বাস করি যে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনার আর্থিক লেনদেন করেন সেগুলো খুলে দিবেন, আর ডাইরেক্টরদের গুলো কতদিন বন্ধ রাখবেন সেটাও আমাদেরকে জানাতে হবে। কারণ আমি মনে করি ডাইরেক্টররা নিজেরা গিয়ে কোনোদিন ট্যাক্স দেয় না। এটা আমাদের কোম্পানি আছে, নিয়োগ দেওয়া আছে চার্টার্ড কোম্পানি, এটা আমাদের আইনজীবী আছে, তাদেরকে নিয়ে বসে আমরা দেখবো যে এই অভিযোগটা আসছে কেন, যেটা একেবারে আমি বলতে পারি আপনাকে একেবারে একটা অসম্ভব চিন্তা, এটা সম্ভব না। আপনাকে ধন্যবাদ জনাব রফিকুল আমিন। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন এমএলএম জিজ্ঞাসা অনুষ্ঠান। মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতি নিয়ে যেসব বিতর্ক দেখা দিয়েছে সেই সব বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করছিলাম, এবং আমি জানি না কতটুকু উদ্বিগ্নতা দূর হবে আপনাদের। তারপরে এই অনুষ্ঠান আমরা চলবে এবং এমএলএম মার্কেটিং পদ্ধতি সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা আমরা চালিয়ে যাবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.